আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি তানজিলা হক। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। সব হোটেল ও রেস্তোরাঁ ও জনসমাগমপূর্ণ স্থানে গরুর গোশত পরিবেশন ও খাওয়া নিষিদ্ধ করেছে ভারতের আসাম রাজ্য। বুধবার আসামের রাজ্য সরকারের মন্ত্রিসভার এই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে হয়েছে এই বৈঠকটি। এ বিষয়ক প্রস্তাব উত্থাপনের পর মুখ্যমন্ত্রী নিজে দৃঢ়ভাবে তাতে সমর্থন দিয়েছে বলে জানা গেছে। এর আগে 2021 সালে একটি আইন পাশ করেছিল আসামের বিধানসভা। সেই আইন অনুসারে হিন্দু, জৈন এবং শিখ ধর্মাবলম্বী কমিউনিটি বসবাস করে এমন এলাকাগুলোতে তো বটেই, উপরন্তু এসব এলাকার 5 কিলোমিটারের মধ্যে গরু জবাই বা গরুর গোশত কেনা বেচা করা যাবে না। বুধবারের বৈঠকে হিমন্ত বিশ্ব শর্মা সেই আইনটি উদ্ধৃত করে বলেন, আমরা এর আগে আইন প্রণয়নের মধ্যে গো হত্যা অনেকাংশে নিয়ন্ত্রণ করতে পেরেছি। হোটেল, রেস্তোরাঁ এবং জনসম্মুখে গরুর গোশত পরিবেশন ও খাওয়া নিষেধাজ্ঞা মূলত সেই আইনেরই বর্ধিত অংশ। আমরা আশা করছি পূর্বের মতো এবারও আমরা সফল হব। আসামের বিধানসভার বিরোধী দল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ফ্রন্ট অবশ্য ইতিমধ্যে প্রস্তাবিত এই নিষেধাজ্ঞার বিরোধিতা করে বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, বিজেপি দলীয় রাজ্য সরকার রাজ্যের উন্নতির বিষয়ক যেসব প্রতিশ্রুতি বিধানসভা নির্বাচনের আগে দিয়েছিল সেসব পূরণে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। সেসব ব্যর্থতা ঢাকার জন্য তারা তাদের পুরনো সাম্প্রদায়িকতা ও বিভেদের খেলা শুরু করেছে। দলটি থেকে নির্বাচিত বিধায়ক আমিনুল ইসলাম বলেছেন, স্বাস্থ্য ও শিক্ষা খাতের মতো গুরুত্বপূর্ণ সেক্টরে বড় বড় ইস্যু আছে, কিন্তু সরকার জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতে চায়। গাজা উপত্যকায় প্রতিরোধ যুদ্ধের 425তম দিন ছিল বুধবার। এদিন যথারীতি দখলদার সেনাদের বিরুদ্ধে বেশ কিছু হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। এদিন হামলার একটি ভিডিও প্রকাশ করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস। আল কাসাম জানিয়েছে, বুধবার গাজার জাবালিয়া ক্যাম্পের মাঝামাঝি জায়গায় তামারা স্টেশনের কাছে ইহুদিবাদীদের একটি পার্সোনাল ক্যারিয়ারের ওপর আল ইয়াসিন 105 রকেট দিয়ে হামলা হয়েছে। ফ্রন্টলাইন থেকে ফেরা সংগঠনটির যোদ্ধারা জানিয়েছেন, উত্তর গাজার বেইত লাহিয়ায় রাদি চৌরাস্তার কাছে ইহুদিবাদীদের দুটি মার্কাভা ট্যাঙ্কের ওপর আল ইয়াসিন রকেট ও সুয়াদ বিস্ফোরক দিয়ে হামলা চালিয়েছেন তারা। আল কাসাম বিবৃতিতে আরও বলেছে, ফ্রন্টলাইন থেকে ফেরা যোদ্ধারা জানিয়েছেন, জাবালিয়া ক্যাম্পের আল তওবা মসজিদের কাছে দখলদার সেনাদের একটি মার্কাভা ট্যাঙ্কের ওপর সুয়াদ বিস্ফোরক দিয়ে হামলা চালিয়েছে তারা। এদিনও প্রতিরোধ যুদ্ধের একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। ভিডিওতে দেখা যায় সড়কের গর্ত করে বোমা পুঁতে রাখা হচ্ছে। এরপর সেই পথ ধরে ইসরায়েলি ট্যাঙ্ক যাওয়ার সময় প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে যায় ট্যাঙ্কটি। এ সময় যোদ্ধাদের আল্লাহু আকবার ধ্বনি শোনা যায়। পরের দৃশ্যে আরেকটি ট্যাঙ্ক লক্ষ্য করে আল ইয়াসিন রকেট ছুটতে দেখা যায় একজন যোদ্ধাকে। এছাড়া একটি ইসরায়েলি মিলিটারি বুলডোজার লক্ষ্য করে ছোড়া হয় ট্যান্ডেম শেল। প্রতিটি হামলার ঘটনা ইসরায়েলি যুদ্ধযানে আগুন ধরে যায়। উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড জানিয়েছে, মধ্য গাজার নেতজারিম এলাকায় ইসরায়েলি সাপ্লাই লাইন লক্ষ্য করে মর্টার হামলা চালিয়েছে হামাসের যোদ্ধারা। এছাড়া গাজা সিটির পূর্ব দিকে একটি ইহুদিবাদী সেনাকে স্নাইপারের গুলিতে হত্যা করে যোদ্ধারা। আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি রহস্যময় অসুখে গত নভেম্বর বহু মানুষের মৃত্যু ঘটেছে। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এখনও এই অসুস্থতার কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন। সিএনএন জানিয়েছে, রহস্যময় ওই রোগটির বিষয়ে গত সপ্তাহে প্রথমবার গণমাধ্যমকে অবহিত করেছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত এই রোগে 143 জনের মৃত্যু ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। রোগটির প্রাদুর্ভাবের কেন্দ্রবিন্দু হিসেবে চিহ্নিত করা হয়েছে কঙ্গোর দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোয়াঙ্গো প্রদেশের পাঞ্জি অঞ্চল। গত 10 নভেম্বর থেকে 25 নভেম্বরের মধ্যে সবগুলো মৃত্যু রেকর্ড করা হয়েছে। তবে এই রোগের প্রথম রিপোর্ট সম্ভবত অক্টোবরের শেষের দিকে পাওয়া গিয়েছিল। বিভিন্ন সূত্রে মৃত্যুর সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সহকারী প্রাদেশিক গভর্নর রেমি সাকি অ্যাসোসিয়েট প্রেসকে বলেছেন, ওই সময়ের মধ্যে রোগটিতে আক্রান্ত হয়ে 67 থেকে 143 জন মানুষের মৃত্যু ঘটেছে। সাকি জানান, মহামারী বিশেষজ্ঞদের একটি দল ওই অঞ্চল থেকে নমুনা সংগ্রহ করবে এবং সমস্যাটি চিহ্নিত করবে। প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী অ্যাপোলিনায়ার ইয়াম্বা রোগটির বিভিন্ন উপসর্গের মধ্যে জ্বর, মাথা ব্যথা, কাশি এবং রক্তশূন্যতার কথা উল্লেখ করেছেন। মৃত্যুর আগে এই উপসর্গগুলো দেখা গেছে। জনগণকে সতর্কতা অবলম্বনেরও পরামর্শ দিয়েছেন ইয়াম্বা। সংক্রমণ এড়াতে
এই লাশের সংস্পর্শ থেকে দূরে থাকতে বলেছেন। পাশাপাশি তিনি জাতীয় ও আন্তর্জাতিক অংশীদারদের এই স্বাস্থ্য সংকট মোকাবেলায় চিকিৎসা সামগ্রী পাঠানোর আহ্বান জানিয়েছেন। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো রোগটিতে যাদের মৃত্যু হয়েছে তাদের বেশিরভাগই 15 বছরের বেশি বয়সী কিশোর কিশোরী। সংক্রামক রোগের ক্ষেত্রে এমনটি অস্বাভাবিক, কারণ সাধারণত খুব ছোট কিংবা বয়স্ক মানুষেরাই সংক্রমণের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সংখ্যালঘু ইস্যুতে চিঠি দিয়েছেন ভারতের দিল্লির জামে মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারী। চিঠিতে তিনি বলেছেন, কোনো দেশে মুসলিম অধ্যুষিত হলেও সেখানে সংখ্যালঘু বিদ্বেষের স্থান থাকতে পারে না। এটি বাংলাদেশে থাকা উচিত নয়। সৈয়দ আহমেদ বুখারী বলেছেন, বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস সংখ্যালঘুদের উপর অত্যাচার রুখতে যথাযথ পদক্ষেপ নেবেন এই আশা করি। আমরা আশা করি আন্তর্জাতিক মহলে নিজের সুনাম আপনি বজায় রাখবেন। সেই সঙ্গে চিঠিতে ইমাম বুখারী লিখেছেন, বাংলাদেশ মুসলিম অধ্যুষিত রাষ্ট্র হলেও সেখানে হিন্দু সম্প্রদায় অত্যাচারিত হবেন এই বার্তা কখনো ইসলাম দেয় না। তার কথায় এটি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার হলেও এমন ঘটনা মেনে নেওয়া যায় না। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে অসত্য ও গুজব প্রচার করছে ভারতের গণমাধ্যম। দেশটির রাজনীতিবিদরাও বারবার বাংলাদেশকে চাপে রাখার চেষ্টা করছেন সংখ্যালঘু নির্যাতনের গুজব তুলে। এমনই পরিস্থিতিতে সরকারের কাছে চিঠি লিখলেন দিল্লির শাহী ইমাম। এদিকে চিকিৎসার জন্য ভারতে যাওয়া বাংলাদেশি রোগীদের বয়কট না করার সিদ্ধান্ত ঘোষণা করেছে দেশটির চিকিৎসকদের কেন্দ্রীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা IM। বুধবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছে সংগঠনটির পশ্চিমবঙ্গ শাখা। IM এর পশ্চিমবঙ্গ শাখার সদস্য ও চিকিৎসক N কাঞ্জিলাল এবং কৌশিক চৌধুরী সংবাদ সম্মেলনের কথা বলেছেন। এ সময় তারা বলেন, চিকিৎসা পরিষেবা নিয়ে পশ্চিমবঙ্গে আসা রোগীদের দেশের জাতীয় পতাকা প্রণাম করে ঢোকা এবং রোগী না দেখার চিকিৎসা নিয়মের পরিপন্থী। চিকিৎসকদের কাছে সকল রোগী সমান। চিকিৎসকদের কাছে রোগীদের কোনো জাত, ধর্ম ও দেশ হয় না। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের এই দুই সদস্য বলেন, ভারতে আসা বাংলাদেশি রোগীদের কোনোভাবেই চিকিৎসা বন্ধ কিংবা হয়রানি করা যাবে না। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দিতেই হবে। তারা বলেন, দুই দেশের মধ্যে চলমান অস্থিরতায় রোগীদের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে মেডিকেল ব্যবসাও। এই অস্থিরতা অচিরেই কাটবে এবং তারা যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশি রোগীদের চিকিৎসা পরিষেবা দিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেছেন। পার্লামেন্টের নিম্নকক্ষে অনাস্থা ভোটে হেরে গেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। ফলে সরকার প্রধানের পদে নিয়োগ পাওয়ার মাস তিনেকের মাথায় সরে যেতে হচ্ছে তাকে। দেশের পরবর্তী জাতীয় বাজেট পাশ করানো নিয়ে এই সংকট আরও জটিল হয়ে ওঠে। এক পর্যায়ে বিরোধী আইন প্রণেতারা সরকারের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব তোলেন। স্থানীয় সময় বুধবারের ভোটাভুটিতে পার্লামেন্টের 577 সদস্যের নিম্নকক্ষে 331 জন আইন প্রণেতা অনাস্থা প্রস্তাবের পক্ষে তাদের মত জানিয়ে দেন। ফ্রান্সের ইতিহাসে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে সরকার পতনের সর্বশেষ ঘটনা ঘটেছিল 1962 সালে। এরপর এবার বিদায় নিতে হচ্ছে প্রধানমন্ত্রী বার্নিয়েকে। গত সেপ্টেম্বরে ফ্রান্সের প্রধানমন্ত্রী পদে 73 বছর বয়সী মিশেল বার্নিয়েকে নিয়োগ দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বার্নিয়ে দেশটির বর্ষিয়ান রাজনীতিক। তিনি ব্রেক্সিট বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রধান মধ্যস্থকারী ছিলেন। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, সামগ্রিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রেসিডেন্ট ম্যাক্রো। আনুষ্ঠানিকভাবে চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে যুক্ত হয়েছে নেপাল। বুধবার চীনের রাজধানী বেইজিংয়ে দুই পক্ষের মধ্যে এই বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। প্রাথমিক সমঝোতার 7 বছর পর আনুষ্ঠানিকভাবে চীনের মেগা প্রকল্পে যুক্ত হল নেপাল, যার ফলে দেশটিতে চীনাদের সড়ক নির্মাণের সুযোগ তৈরি হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম NDTVর খবরে বলা হয়েছে, প্রথাগত ও ঐতিহ্য ভেঙে নেপালের প্রধানমন্ত্রী KP শর্মা ওলি নির্বাচনের পর নয়াদিল্লির আগে বেইজিং সফর করলেন। সোমবার থেকে তিনি বেইজিংয়ে অবস্থান করেছেন। সেখানে একাধিক অনুষ্ঠানে তাকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে আন্তরিকভাবে দেখা গেছে এবং দুই দেশে চুক্তিটি চূড়ান্ত করছে এই সফরেই। বিষয়টিকে ভারতের জন্য উদ্বেগজনক হিসেবেও আখ্যায়িত করছে সংবাদ মাধ্যমটি। নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় এক এক্সপোস্টে বলেছেন, চীন ও নেপাল বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার একটি চুক্তি সই করেছে আজ। তবে চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি ওই পোস্টে। চুক্তির সাথে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বুধবারের চুক্তিটির বিষয়ে বিস্তারিত প্রকাশ না করতে উভয় পক্ষ একমত।
তবে এর মধ্যে এই প্রকল্পে চীনের অর্থায়নের পথ উন্মুক্ত হবে এবং এর প্রত্যেকটি প্রকল্পেই চীন অর্থায়ন করবে। 2017 সালে চীন আনুষ্ঠানিকভাবে চীনে মেগা প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যুক্ত হয়েছিল নেপালে। ইউরোপ ও পুরো এশিয়ার সাথে চীনকে যুক্ত করতে এটি চীনের এক বিশাল প্রকল্প, যার আওতায় থাকবে সড়ক, বিমানবন্দর ও রেল লাইন নির্মাণ। তবে নেপাল এই প্রকল্পে বিগত বছরগুলোতে তেমন কোনো উদ্যোগ নেয়নি। এজন্য অবশ্য নেপালের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতার দায় ছিল। মার্ক্সবাদী কেপি শর্মা ওলি আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে চীনের সহায়তায় বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের কাজ আবার শুরু করতে উদ্যোগী হলেন।